টালিগঞ্জে এই মুহূর্তে একদম বিশ্বাস ব্রাদার্স তাদের হাতে রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি। পুরো টালিগঞ্জটা একটা মাফিয়া রাজে পরিণত হলো। স্বরূপ বিশ্বাস একে একে বিশ্বাস বলে আর কিছু নেই, বিশ্বাসের দ্বারা আজকে টালিগঞ্জ শেষ পর্যায়ে চলে গেছে, নরকে পরিণত হয়েছে। এবং বাঁদরের হাতে তলোয়ার দিলে যেমন হয় তেমন কাটা পড়ছে। এই সিন্ডিকেট কবে শেষ হবে কেউ জানে না। টলিপাড়া, টলিউড ইন্ডাস্ট্রি মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আলো ঝলমলে একটা গ্ল্যামার ওয়ার্ল্ড, বাংলার শিল্প সংস্কৃতির পীঠস্থান যাকে বলা যেতে পারে। আর সেই আলো ঝলমলে দুনিয়ার অন্ধকার দিকটার কথাই আমরা আমাদের এই বিশ্বাসে অবিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন এপিসোডে আমরা তুলে ধরেছি অন্ধকার দিকগুলোর কথা। দাদাগিরি, কাটমানি, থ্রেড কালচার, বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে। এই বিষয়গুলো নিয়েই আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শর্বরী মুখার্জি। শর্বরীদি, ট্রাইব টিভি বাংলার এই অনুষ্ঠান বিশ্বাসে অবিশ্বাস, এই অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই জানতে চাইবো, দীর্ঘদিন ধরে আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কিন্তু এখন আর আপনাকে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, কেন? ট্রাইব টিভির প্রতিবেদনটি যারা দেখছেন, এই যে অনুযোগটি আমার সঞ্চালিকা করলেন, এই অনুযোগটা পশ্চিমবঙ্গের অনেক অনেক মানুষের। কারণ আমি যেহেতু ভীষণ সাধারণের সঙ্গে মিশে থাকতে ভালোবাসি এবং সাধারণের সঙ্গে মিশে থাকি আর কি, শুধু ভালোবাসি না, থাকিও। মেট্রোতে যাতায়াত করি, ইচ্ছে করেই করি যে মানুষ কি ভাবছে, মানুষ কি চিন্তা করছে এই পরিস্থিতি সম্পর্কে, এই বর্তমান রাজনীতি সম্পর্কে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে, সেটা জানার আমার আগ্রহ থেকেই আমি এটা করি। তাতে যে প্রশ্নটা সবার মুখে যে দিদি আজকাল আপনাকে সেভাবে দেখতে পাচ্ছি না কেন, এখন আমারও এই প্রশ্ন আমার ইন্ডাস্ট্রির কাছে, যে গত 25 বছর ধরে যে মানুষটা আমি, এইটাই আমার প্রফেশন, আমার ক্যারিয়ার, এবং গোটা পশ্চিমবঙ্গ আমাকে নামে চেনে, সেই মানুষটা আমিই বা কাজ করে উঠতে পারছি না কেন? তার একটাই কারণ আমার কাছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে বিরোধী রাজনীতি করি আমি, তাই আমি বিরুদ্ধে কথা বলি, তাই আমি প্রতিবাদে আছি, তাই আমি প্রতিরোধে আছি, তাই শর্বরী মুখার্জি অভিনেত্রী হিসেবে ব্রাত্য। এবং সেটা যে শুধুমাত্র আমাদের টিভি মিডিয়া বা সিনেমা ইন্ডাস্ট্রি তা নয়, আপনি থিয়েটার ইন্ডাস্ট্রিতে গেলেও দেখবেন অসম্ভব দাদাগিরি। আমার নিজের থিয়েটার দল নয়াবাদ তিতাস কোনো সরকারি হল পায় না, কোনো সরকারি হল পায় না, অথচ প্রত্যেক মাসে এক্সিস্টিং একটা থিয়েটার তারা করেই চলেছে। অভয়া বিষয়ক নাটক রামবাবু, আমরা কোনো সরকারি হল পাই না, বারংবার বলেছি, তারপরেও পাই না। আমরা ঠিক করেছি যে আমরা সবাই মিলে নাট্য একাডেমির সামনে ধর্নায় বসবো। আজকে আমি অবাক হয়ে যাই যে একটা দীর্ঘ প্রায় 4টে বছর হতে চললো, একদিনও মানে সেভাবে কাজ করতে পারছি না। কত ভালো ভালো ওটিটিতে কত ভালো ভালো প্রজেক্ট হচ্ছে, কোথাও না। এ প্রশ্নটা রয়েছে। তো এখন মুশকিল অন্যদিকে, সেটা হচ্ছে যে টেকনিশিয়ান ভাইদের দেখেছি, তাদের মুখে শুনেছি কার্ডটা নিয়ে অফিসে দেখা করবি। অর্থাৎ এই যে স্বরূপ বাবু, তার যে দারুণ একটা দাদাগিরি চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং তার কথা শুনলে ঠিক আছে, যদি তার কথা না শোনা হয় তাহলে কার্ড নিয়ে অফিসে যেতে। এইটা আমি মুখে বললাম তা নয়, আমি জানি না হয়তো টেকনিশিয়ান ভাইরা বলছেন কি না, এই বিষয়টা নিয়ে কথা বলতে পারছে কি না আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে দেখা এই জাতীয় ঘটনা। সুতরাং আমাদের প্রশ্ন যে এর আগেও, এই 2011 সালের আগেও তো দীর্ঘ সময় ধরে অভিনয় করেছি, দীর্ঘ সময় ধরে কখনো দেখিনি এই ভয়ঙ্কর মানে যে আচরণটা। তবে এই যে কথাটা আপনাদের সামনে বলছি, আরও নিশ্চিত হয়ে গেলাম যে এই কথার জন্য আবার শাস্তিমূলক ব্যবস্থা পাওয়া যাবে। কোনো উৎসবে ডাক পাই না আমরা, কোনো ফেস্টিভ্যাল হলে আমাদেরকে ডাকা হয় না কেন? বিভিন্ন শিল্পীদেরকে যে সম্বর্ধনা দেয়া হয়, বিভিন্ন শিল্পীদের যে পুরস্কৃত করা হয়, তার কারণ যখন কেউ বলবেন যে তিনি শিল্পীদের ভালোবাসেন, শিল্পীদের পছন্দ করেন, তখন তো তিনি সমস্ত শিল্পীদেরকেই সমসম্মান জানাবেন, যেটা পশ্চিমবঙ্গে হয় না, একদম হয় না।
যদি বিরোধিতায় আছো তাহলে পরে পেটের ভাতে লাথি আছে। আমার বিশ্বাস সাধারণ মানুষের শক্তির উপরে ভরসা রাখি, আস্থা রাখি। সাধারণ মানুষের সঙ্গে কথা হচ্ছে, চায়ের দোকানে কথা হচ্ছে, মেট্রো রেলে কথা হচ্ছে, বাস স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে কথা হচ্ছে। মানুষের যে রাগ, মানুষের যে জিঘাংসা, মানুষের যে বিরক্তি টের পাওয়া যাচ্ছে। এবং এই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটাই তো একমাত্র টিম টিম করে জ্বলছে। এখন একটা ইন্ডাস্ট্রি বলতে যেটা চলছে সেটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। সেটার মধ্যেও শুরু হয়ে গেছে শিল্পীদের সঙ্গে, ডিরেক্টরের সঙ্গে টেকনিশিয়ানদের একটা দ্বৈরথ তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা যে ডিরেক্টর আর টেকনিশিয়ান তারা যেন একে অন্যের শত্রু, অথচ একে অন্যের পরিপূরক আমরা জানি। আমরা এই যে আমি এত বছর ধরে অভিনয় করছি, সেই অভিনয়কে তুলে ধরতে পেরেছি তার কারণ আমি যদি 25 বছর অভিনয় করি, 25 বছর ধরে সেই সকল পরিচালকদের সঙ্গে কাজ করেছি, সেই সকল ডিওপিদের সঙ্গে কাজ করেছি যারা ক্যামেরায় আমার প্রতিভাকে মেলে ধরতে সাহায্য করেছেন, তারা লাইট করেছেন, তারা সাউন্ড করেছেন, যারা জল দিয়েছেন সেটে, যারা মেকআপ করেছেন, যারা চুল বেঁধেছেন। এই প্রত্যেকটা টেকনিশিয়ানের সমান সমান মূল্য রয়েছে একটা কাজকে বড় করে হয়ে ওঠার, একটা কাজকে ভালো হয়ে ওঠার। তো ডিরেক্টরের সঙ্গে টেকনিশিয়ানদের একটা দ্বৈরথ তৈরি করার চেষ্টা করছেন এই মুহূর্তে যারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির দাদা হয়ে বসে আছেন। তাই এই দাদাগিরি শেষ হোক, মানুষ এই দাদাদেরকে তুলে উৎখাত করে ফেলুক। টালিগঞ্জের সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখুন, কারণ এই ইন্ডাস্ট্রির সঙ্গে হাজারো মানুষের পেটের ভাত জড়িয়ে আছে। সর্বপ্রতি আমরা একটা সময় জানতাম বাংলাকে শিল্প, সংস্কৃতি, কৃষ্টির পীঠস্থান হিসাবে দেখা হয় ভারতবর্ষে, এবং আপনি যেটা বলছেন যে পেটে লাথ মারা হচ্ছে, জীবিকায় তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে, অন্যদিকে বাংলার মানুষ তারাও তো ভালো কাজ দেখতে পাচ্ছে না, সেখানে দর্শককেও তো বঞ্চিত করা হচ্ছে। 100 বার বঞ্চিত করা হচ্ছে। চারিদিকে যে কাজগুলো হচ্ছে, খুব কম সংখ্যক কাজ হচ্ছে যেখানে যোগ্য মানুষগুলো কাজ করতে পারছেন, খুব কম সংখ্যক কাজ হচ্ছে। নতুনদের নিয়ে একটা চেষ্টা চলছে বটে যে নতুনদের নিয়ে কাজ করা, কিন্তু সেক্ষেত্রে একটা মুশকিল তো হবেই। তার কারণ সবটাই যদি নতুনরা তৈরি করে তখন তো সেই মাত্রা থাকে না, সেই মাত্রা তো পৌঁছতে পারে না। সুতরাং আমার মনে হয়, আমার উচিত বলে মনে করি আমি, যে চ্যানেলও এটার মধ্যে ইন্টারভেন করুক, চ্যানেল ইন্টারভেন করুক। তার কারণ ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেলে পরে এটা তো শুধুমাত্র একটা একপাক্ষিক কাজ নয়। আমরা শিল্পী, আমাদের একটা পেশা, যারা টেকনিশিয়ানস তাদের একটা পেশা, যারা এর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত অনুসারী শিল্প তাদের একটা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে চ্যানেল তার বিজ্ঞাপনটা তুলবেন যখন প্রজেক্টটা ভালো হবে। 2 মাসে বন্ধ হয়ে যাচ্ছে একটা মেগা সিরিয়াল, এরকম কোনোদিনও দেখিনি, কোনো দিন দেখিনি যে 2 মাসে একটা মেগা বন্ধ হয়ে যাচ্ছে, 3 মাসে একটা মেগা বন্ধ হয়ে যাচ্ছে, এটা কোনো দিনও দেখিনি। এই যে সম্পূর্ণ অব্যবস্থাটা, এই যে একটা লবিবাজি চলছে, দাদাগিরি চলছে, এটার মাথাটাকে রিমোট কন্ট্রোল কার হাতে? দেখুন, টালিগঞ্জে এই মুহূর্তে একদম বিশ্বাস ব্রাদার্স, তাদের হাতে রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি। তারা ঠিক করেন কোনটা হবে কোনটা হবে না, কে করবে কে করবে না। এমনকি আমি তো এটাও শুনেছি যে কাস্টিংয়ের জন্যেও নাকি তারা ইন্টারভেন করছেন, এমনটাও শুনেছি। ভালো ভালো ডিওপি যারা অনেকে আছেন, ভালো ভালো ডিওপি, তারা সেভাবে কাজ করতে পারছেন না। অনেক ভালো ভালো ডিরেক্টর, তারা বাধ্য হয়ে অভিনয় করছেন, তারা কাজ করতে পারছেন না। নতুন প্রতিবাদের ক্ষেত্রে একটা কাটমানি দেওয়ার কথা উঠে আসছে, থ্রেট কালচারের কথা যেমন উঠে আসছে, তেমনি মহিলা শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ফিমেল এক্সপ্লয়েটেশন সেটাও উঠে আসছে, সেই বিষয়টা কি বলবেন? দেখুন, আমি এইটা নিয়ে কথা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে যেহেতু আমি প্রায় অনেকগুলো বছর রেগুলার কাজের মধ্যে নেই, তাই এটা আমি বলতে পারবো না। তবে একটা পাপ, একটা অন্যায় আরও অন্যায়কে ডেকে আনে। তো সেখানে একটা সিনেমায় ভালো পার্ট দেব, তার জন্য টাকা দিতে হবে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু কারা করছে এটা বা কারা কারা এর জন্য সাফার করেছে এইটা আমি বলতে পারছি না। এই জন্যে বলতে পারছি না যে আমি রেগুলার কাজে নেই তাই, কিন্তু হতে যে পারে এটা বিলক্ষণ জানি।
গিল্ডের কার্ড সেটা পেতে গেলেও কোনো দাদাকে ধরতে হচ্ছে এবং একটি নির্দিষ্ট লবির লাইনে তাদের দাঁড়াতে হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এটা শুনেছি, এটা ভীষণভাবে শুনেছি যে আগে যেরকম জানতাম যে গিল্ডের মাথায় যারা বসেন তারা, যেমন ক্যামেরা ডিপার্টমেন্টের মাথায় যিনি বসেন তিনি একজন যোগ্য ক্যামেরাম্যান, তিনি গিল্ডের মাথায়, ফলে তিনি নির্ণয় করতেন যে কারা গিল্ডের কার্ড পাবে, সেটা যোগ্যতার মাপকাঠিতে নিরূপণ হতো। কিন্তু এখন নাকি সেই ব্যবস্থাটা একটু পাল্টেছে আর কি। ধরুন, যে ভদ্রলোক ক্যামেরাটা একদম ট্রলি ঠেলা থেকে শুরু করেন, ট্রলিটা ঠেলে তার ক্যামেরার জার্নি শুরু করেন, তবে তো সে গিয়ে ক্যামেরাটা অপারেটিং করেন, এটাই তো তার জার্নি। তো সেই জার্নিটা না করে যারা একেবারে দারুণভাবে ব্যাপার হয়ে যাচ্ছে, তখন শুনছি চারিদিকে যে গিল্ডের কার্ড পেতেও নাকি এই রকম সমস্ত বিষয় হচ্ছে, এটা কানে আসছে। কিন্তু আবারও বললাম, আমি যেহেতু বছর চারেক কাজ করছি না, তাই রেগুলার টেকনিশিয়ানদের সঙ্গে তো কথা হতে পারছে না আর কি। অবিশ্বাস, ভয়, এগুলো কাটিয়ে আবারও কি সুস্থ হবে ইন্ডাস্ট্রি, কি বলবেন? দেখুন, কে দায়িত্ব দিয়েছে? এই যে স্বরূপ বিশ্বাস, এ কে ফিল্ম ইন্ডাস্ট্রির? এ কি ডিরেক্টর? এ কি ক্যামেরাম্যান? এ কি আর্টিস্ট? এ কি মেকআপ আর্টিস্ট? এ কে? স্বরূপ বিশ্বাস কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে উনি একদিনের জন্য অভিনয় করেছেন, উনি একদিনের জন্য ক্যামেরা করেছেন, উনি একদিনের জন্য ফ্লোরে কোনো টেকনিশিয়ান কোনো কাজ করেছেন? না। ওনার একটাই ওনার গুণ, উনি অরূপ বিশ্বাসের ভাই। এটাই ওনার একমাত্র গুণ। সেই গুণে উনি মাথায় উঠে বসে রয়েছেন এবং বাঁদরের হাতে তলোয়ার দিলে যেমন হয় তেমন কাটা পড়ছে। গোটা ইন্ডাস্ট্রিটা তার জন্য ফল ভোগ করছে। 2 মাসে মেগা সিরিয়ালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ভালো ভালো প্রযোজকরা বাইরে চলে যাচ্ছে, বাইরের প্রযোজকরা এখানে টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। এই তো পরিস্থিতি। অনেক ধন্যবাদ সর্বরিদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন, আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি, আর সেখানে নিজের মতামত, নিজের মতাদর্শ প্রকাশ করতে বাধা পাচ্ছেন শিল্পীরা, আর সেখানেই টলিউড ইন্ডাস্ট্রি সাফার করছে। আর সেখানেই শিল্পীরা তারা তাদের কাজ হারাচ্ছেন, তাদের পেটে লাথি পড়ছে। এই পরিস্থিতি চলছে টলিউড ইন্ডাস্ট্রির অন্দরে। কিন্তু এর মাথাকে রিমোট কন্ট্রোল কার হাতে? কবে এই শাসন ব্যবস্থা থেকে মুক্তি পাবে টলিউড ইন্ডাস্ট্রি, সেই প্রশ্নই রইল আমাদের। টলিপাড়া, টলিউড ইন্ডাস্ট্রি বাংলা শিল্প সংস্কৃতির এক পীঠস্থান, যার সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। কিন্তু সেই টলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু অন্ধকারময় দিক উঠে আসছে সম্প্রতি। বিভিন্ন শিল্পী এবং টেকনিশিয়ানস যারা রয়েছেন, তাদের অভিজ্ঞতার কথা তারা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমাদের এই বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে। তেমনই আজ আমাদের সঙ্গে রয়েছেন এই বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে, আমাদের সঙ্গে আজ রয়েছেন টলিউডের প্রবীণ শিল্পী বাণী কুমার, যার জীবন শুরু হয়েছিল কৃষ্ণ সুদামা ছবির কৃষ্ণের চরিত্রে অভিনয়ের মাধ্যমে। আর তারপর থেকে তিনি একে একে বিভিন্ন জায়গায় দূরদর্শন এবং মঞ্চে তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন বিভিন্ন চরিত্রে। আজ আমরা কথা বলবো তার সঙ্গে, এবং সেই সময় টলিউড আর আজকের টলিউডের মধ্যে ঠিক কী তফাৎ, কোথায় ফারাক খুঁজে পাচ্ছেন তারা, সেই বিষয়ে কথা বলবো। বাণীদা, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আপনি তো বহুদিন ধরে কাজ করছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন। সেই সময় টলিউডে একরকম পরিস্থিতি দেখেছিলেন, একরকমভাবে কাজ হতো, আর আজ একরকমভাবে কাজ হয়। কি পরিবর্তন লক্ষ্য করছেন? দেখুন, আমি আমার প্রথম চলচ্চিত্রের আবির্ভাব 1978 সালে, যেটা আপনি বললেন যে কৃষ্ণ সুদামা নাটকে ফিল্মের কৃষ্ণের ভূমিকায়। তো অ্যাকচুয়ালি তখন ডিরেক্টর ছিলেন অদ্ভুত চ্যাটার্জি এবং আমাকে নতুন শিল্পী হিসেবে নির্বাচিত করেছিলেন ওরা। তখন আমি টলিউড সম্বন্ধে কিছুই জানতাম না। পরবর্তী পর্যায়ে যখন আমি এই ছবিটা করতে গেলাম বোম্বেতে, তারপর ফিরে এসে আমি এখানে অনেকগুলো ছবির অফার পেয়েছিলাম, কিন্তু আমার পারিবারিক কিছু গণ্ডগোলের জন্য আমি করতে পারিনি। তো যাই হোক, সেটা কথা না। কিন্তু তখনকার দিনে একটাই জিনিস আমি লক্ষ্য করেছিলাম, এবং যেটা এখন পরখ করতে পারি প্রতি মুহূর্তে, যে তখনকার দিনের এই যে শিল্পী নির্বাচন বলুন, টেকনিশিয়ান নির্বাচন বলুন,
তখন ডিরেক্টর ওরিয়েন্টেড ছিল, অর্থাৎ একজন ফিল্মের পরিচালক সেই সর্বসেবা ছিলেন। তিনি যা ঠিক করতেন তার ইমাজিনেশনে যে এই ছবিতে এই চরিত্রটা এঁকে নিলে ভালো হবে, এবং সেই অনুযায়ী নির্বাচিত আর্টিস্ট নিতেন। সে নতুন হতে পারে বা ভেটেরান হতে পারে বা সেলিব্রিটি হতে পারে। পরবর্তী পর্যায়ে দেখলাম আস্তে আস্তে এই চরিত্রগুলো বদলাতে শুরু করে দিল। পুরো টালিগঞ্জটা একটা মাফিয়ারাজে পরিণত হলো। কীরকমভাবে মাফিয়ারাজ? না, মানুষকে এখানে ডিরেক্টর হয়ে গেলেন পুতুল, হাতের পুতুল, পাপেট, এবং সে যদি কোনো ছবি করতে আসে তাকে নির্দেশ দেওয়া হলো যে বিভিন্ন এই সব চরিত্রে আমাদের এই এই আর্টিস্টগুলোকে নিতে হবে এবং সেইভাবেই তাকে চলতে হবে, আদারওয়াইজ ছবিটা হবে না, ছবিটা করতে পারবে না। এই টেকনিশিয়ান নিতে হবে, এতগুলো টেকনিশিয়ান নিতে হবে, তার প্রডিউসারের মানে তার এবিলিটি থাকুক বা নাই থাকুক, তাকে সেইটা মাধ্যমে যেতে হবে। ফলে একটা সংঘাত তৈরি হলো। এই সংঘাত তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের প্রতিবাদ এলো, কিন্তু প্রতিবাদ মানে ধোপে টিকলো না। তার কারণ হচ্ছে কি, এমনকি এটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, কিছুদিন আগে হাইকোর্ট করেছেন অনেকে, কিন্তু সেই ছবির যখন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাকে শুটিং করার পারমিশন দেওয়া হলো, পরবর্তী দেখা গেল যে শুটিংয়ের ডেটাতে কোনো টেকনিশিয়ান আসেনি। তারা বললো আমরা কাজ করব না সেই সব ডিরেক্টরের। তো এই যদি অবস্থা হয় তো বাংলার সংস্কৃতি আজকে অধঃপতনের পথে চলে গেছে। আজকে আপনি যে প্রোগ্রামটা করছেন তার নাম হচ্ছে বিশ্বাস অবিশ্বাস। বিশ্বাস বলে আর কিছু নেই। বিশ্বাসের দ্বারা আজকে টালিগঞ্জ শেষ পর্যায়ে চলে গেছে, নরকে পরিণত হয়েছে, এবং কিছুদিনের মধ্যে মানে মাটির তলায় চলে যাবে। টালিগঞ্জকে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এখানে নতুন শিল্পী তৈরি হবে না, ডিরেক্টর তৈরি হবে না, কোনো নতুন টেকনিশিয়ান তৈরি হবে না। আপনি বলছেন যে নির্দেশ দেওয়া হলো, এই নির্দেশ কারা দিল, আর এই নির্দেশ মানতেই হবে কেন? প্রতিবাদ করা যাবে না কেন? মুখ খোলা যাবে না কেন? প্রত্যেকটা সেক্টরে, সে যাত্রা বলুন, স্টেজ বলুন, আমি কিছুদিন যাত্রাও করেছিলাম, সেটার ব্যাপারে পরে গল্প করছি আপনার সঙ্গে। তো এখন কি হচ্ছে যে তাদের হুমকিতে চালনা করতে হবে, সেটা টালিগঞ্জকে এখন মানতে হবে, না মানলে আপনি করতে পারবেন না। যারা হুমকি মানছেন না তাদের তো পেটে লাথি পড়ছে, এক কথায়। একদম লাথি পড়ছে, মানে তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। চপের দোকান করছে কেউ, ওই সেসব ডিরেক্টররা কেউ দেখা যাচ্ছে ঘুগনি বেচছে। এটা একটা মানুষ মানে চিন্তা করতে পারেন, একটা শিক্ষিত ডিরেক্টর সে আজকে যদি ঘুগনি বেচে তার পেটের রোজগারের জন্য, তাহলে ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে দাঁড়ালো? আজকে টালিগঞ্জ শেষ, এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, কেউ প্রতিবাদ করছেও না, প্রতিবাদ করলেও ধোপে টিকছে না। আজকে আমি একজন শিল্পী হিসেবে বলছি, আজকে আমি প্রবীণ শিল্পী, আমি দেখেছি যে সেই সব লোকেরই কাজ হচ্ছে। দেখবেন আজকাল সিরিয়ালগুলো সব কটাতেই একই মুখ। তার কারণ হচ্ছে নির্দিষ্ট কিছু যারা তাবেদার শিল্পী আছেন তাদের দিয়েই কাজ হচ্ছে, বাকি নতুন শিল্পী নেই। প্রচুর শিল্পী আছে, তারা কাজ পাচ্ছে না। এর একটাই কারণ হচ্ছে কি, ওই একই ব্যাপার। এখানেও একটা সিন্ডিকেট চলছে, এবং এই সিন্ডিকেট কবে শেষ হবে কেউ জানে না। যদি শেষ না হয় তাহলে ধ্বংস হয়ে যাবে বাংলার টলিউড। বানিদা, আরও একটা অভিযোগ উঠে আসছে যে গিল্ডের কার্ড সেটা পেতে হলেও নাকি বিভিন্ন রকম সিন্ডিকেটের মাধ্যমে যেতে হচ্ছে, বিভিন্ন রকম তোলা দিতে হচ্ছে, এরকম অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তবে এটা আমিও শুনেছি যে সম্প্রতি গিল্ডের কার্ড করাতে গেলেও ওই চারিদিকে সোনার উপর খুঁজতে হচ্ছে, তাদের মাধ্যমে আসতে হচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিশ্বাস তো ভেঙে গেছে। সুতরাং কাউকে যদি কাজ করতে হয়, গিল্ডের কার্ড বানাতে হয়, ওখানে যেতে হবে, সেখানে কমিশন দিতে হবে, তবেই কার্ড হবে। এরকম একটা আমি শুনেছি, যদিও আমি দেখিনি, আমি মিথ্যে কথা বলবো না, কিন্তু এটা সত্যি। আপনি যেটা বললেন এটা কিন্তু সত্যি শোনা যাচ্ছে, যে এরকম গিল্ডের কার্ড নিতে গেলে কিন্তু সোনার উপর দোকানে যেতে হবে, এবং চারিদিকে এত সোনার উপর দোকান রয়েছে, সেখান থেকে গিল্ডের কার্ড আসছে। এই সিন্ডিকেটের মাথা কে? হ্যাঁ, এই তো বিশ্বাস বলে কিছু নেই। আপনারা তো জানেন, তো আপনাদের নামের মধ্যেই আছে যে বিশ্বাস শেষ। অতএব বিশ্বাস শেষ হয়ে গেছে, অবিশ্বাসে ভর্তি হয়ে গেছে। তো তারা মাথা তো তাদেরই হাতে আছে, যারা বিশ্বাসে অবিশ্বাসের মধ্যে রয়েছে। বাংলার দর্শকও তো বঞ্চিত হচ্ছেন ভালো কাজ দেখার থেকে। হ্যাঁ, অফকোর্স। এখন কোথায় ছবি হচ্ছে ভালো, কোথায় ছবি হচ্ছে? মুষ্টিমেয় দুটো একটা প্রোডাকশান হাউস ছাড়া, এবং সেগুলো তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। তাছাড়া নতুন কোথায় প্রডিউসার, কোথায় নতুন শিল্পী, কোথায় নতুন মানে ভেঞ্চার্স? কিচ্ছু হচ্ছে না।
কিচ্ছু হচ্ছে না। আর যারা ছিল তারা সরে গেছে, কারণ এখানে আসা মানেই কিছু অর্থ লোকসান হবে, এখান থেকে কোনো লগ্নি করলে সেই টাকাটা ফেরত পাওয়ার কোনো রাস্তা নেই, উল্টে অসম্মান হবে, সম্মান চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। অনেক ধন্যবাদ বাণীদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন টলিউডের অন্দরে ঠিক কী চলছে। মাফিয়া রাজ বাণীদা বললেন আমাদের, মাফিয়া রাজ, সিন্ডিকেট। ভাবা যায় টলিউড বাংলার শিল্প সংস্কৃতির পীঠস্থান একসময়, যাকে মানুষ বলতেন এবং এখনও বলেন, বাংলার শিল্প তৈরির একটা কারখানা আমরা বলতে পারি। আর সেখানে মাফিয়া রাজ, দাদাগিরি, এই সমস্ত শব্দ সেই জায়গা থেকে উঠে আসছে। আজ কতটা অন্ধকারময় দিক টলিউডের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে, শিল্পীরা হারিয়ে যাচ্ছেন, নতুন প্রতিভারা উঠতে পারছে না, এমন সব ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। বিশ্বাসে অবিশ্বাসের আরও পর্ব নিয়ে আমি অনন্যা আপনাদের সঙ্গে থাকব।